পাক ভারত উত্তেজনায় ইতিমধ্যে বাংলাদেশে যেসব সাইড ইফেক্ট শুরু হয়ে গেছে সেই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গত প্রায় অর্ধমাস যাবৎ পাক ভারত উত্তেজনা চলছে এবং এই উত্তেজনার জের ইতিমধ্যে বাণিজ্যে প্রভাব পড়েছে এবং মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলার প্রেক্ষিতে বুধবারেও কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে বাংলাদেশে। আমি যদি অর্থনীতির কথাই বলি, অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, যদিও বা সেটি একদম ধ্বংসস্তূপ বাংলাদেশের পুঁজিবাজার। বাংলাদেশের পুঁজিবাজারের দুটো স্টক এক্সচেঞ্জ আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ। একদিনে পুঁজিবাজার মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ 10,000 কোটি টাকা এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ 6,000 কোটি টাকা, 16,000 কোটি টাকার মূলধন হারিয়েছে একদিনে। গত 9 মাস যাবতীয় পুঁজিবাজার মূলধন হারাচ্ছে 37,000 কোটি টাকা। গত 9 মাসে 37,000 কোটি টাকা বাংলাদেশের পুঁজিবাজার মূলধন হারিয়েছে। পুঁজিবাজারের অবস্থা বিগত সরকারের সময় থেকেই খারাপ ছিল। বিগত সরকারের সময় বিশেষ কোনো গোষ্ঠীকে, বিশেষ কোনো সিন্ডিকেটকে দোষারোপ করা হতো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে কে পুঁজিবাজার থেকে অর্থ লুট করে নিয়ে যাচ্ছে? 9 মাসে 37,000 কোটি টাকা হারিয়ে গেল কেন? শুধুমাত্র এপ্রিল মাসে 70,000 কোটি টাকা হারিয়েছে। আর ভারত পাকিস্তান হামলার যে রাতে হলো তার পরের দিন সকালেই 16,000 কোটি টাকা নেই হয়ে গেল। অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধ যদি শুরু হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতির উপর কি পরিমাণ প্রভাব পড়বে আপনি কল্পনা করতে পারেন না। এই মুহূর্তে বাংলাদেশে শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্স ছাড়া, রেমিটেন্স তো চেঞ্জ হয় না, যে পরিমাণ আমার প্রবাসী বিদেশে কাজ করছে তারা টাকা পাঠাচ্ছে দেশে, কিন্তু রপ্তানিতে কোনো ধরনের সুখবর নেই। অর্থনীতি ভয়ঙ্কর একটা ভঙ্গুর অবস্থায়। এর মধ্যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে কি অবস্থা শুরু হবে, আপনি এই জিনিসটা যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলে আপনার শিউরে ওঠার মতো অবস্থা শুরু হবে। আরেকটি জিনিস দেখুন যে ভারতের কাছে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে চিহ্নিত যে বাংলাদেশ যতই মধ্যপন্থা অবস্থান করুক। গতকাল পাক ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নিরপেক্ষ বিবৃতি দেবার চেষ্টা যদিও করেছে। সেই বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলেছে আমি সেটিও যদি একটু বলি, যে প্রেস রিলিজ দিয়েছে, ভারত ও পাকিস্তানের বিবর্তিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ পরিস্থিতির উপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে শান্ত থাকা, সংযম প্রদর্শন এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থায়িত্বের চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক উৎসাহের মাধ্যমে উত্তেজনা কমে যাবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের উপকারের জন্য শান্তি বিরাজ করবে। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। কিন্তু যতই মধ্যপন্থার বা সহ অবস্থানের বিবৃতি দিন না কেন, বাংলাদেশ ভারতের কাছে চিহ্নিত যে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, পুরো বাংলাদেশকে বললে ভুল হবে, বাংলাদেশের মানুষ, আমি ভারতবাসীকে বলবো কিংবা বিশ্ববাসীকে বলবো, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আসলে জিম্মি। বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না, গণমাধ্যম কথা বলতে পারে না, বিশেষ জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা জিম্মি। কোনো গণমাধ্যম যদি কথা বলে সেই গণমাধ্যমে হামলা হয়, গণমাধ্যম কর্মীদের চাকরিচ্যুতি ঘটে, যার কারণে আপনারা গতকাল দিনভর দেখেছেন গণমাধ্যম পাকিস্তানের পক্ষে গান গেয়েছে, কিন্তু আসলে এটা গণমাধ্যমের অন্তরের কথা আমি বিশ্বাস করি না। যার দরুন একটা জিম্মি দশায় দেশ, এজন্য এই অবস্থাগুলো ঘটছে। আমি যেটি বলছিলাম যে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যে সাইড ইফেক্টগুলো পড়ছে, অর্থনীতিতে ব্যাপক সাইড ইফেক্ট পড়ছে। গতকালকে দেখুন ভারত থেকে 114 জনকে, এই উত্তেজনার মধ্যে বিএসএফ 114 জনকে পুশিং করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে একটা গণমাধ্যমের যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার ভোরে খাগড়াছড়ি, কুড়িগ্রাম ও ভুরুঙ্গামারি সীমান্ত দিয়ে মোট 114 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে।
এর মধ্যে ৬৬ জন নিজেদেরকে ভারতের গুজরাটের বাসিন্দা বলে দাবি করেছেন এবং অধিকাংশই নারী ও শিশু। খাগড়াছড়ির বিজিবি তাদের হেফাজতে রেখেছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কুড়িগ্রামে পুশ ইন হওয়া ৪৪ জনের মধ্যে ৩৬ জন রোহিঙ্গা, তারা ভারতের বিভিন্ন কারাগার ও ডিটেনশন সেন্টারে আটক ছিল বলে জানিয়েছে। এই পুশ ইনের ঘটনাটা এটি প্রমাণ করে যে ভারত বাংলাদেশকে আর এতটুকু ছাড় দেবে না। ভারত সরকারকে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার খেপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমি বারবার বলি ভারতের জনমতের কথা, ভারতের জনগণকে পর্যন্ত খেপিয়ে দিয়েছে। এই যে পাকিস্তানে যে জঙ্গি আস্তানায় ভারত হামলা করলো, এর পেছনে প্রধান ক্রীড়ানক ভূমিকা পালন করেছে ভারতীয় জনমত। ভারতীয় জনগণ চাইছিল যে পাকিস্তানে একটা অ্যাটাক করা হোক। বাংলাদেশের প্রতিও কিন্তু সংক্ষুব্ধ। আমি গতকালকেও এই কথা বলেছি, বারবার বলবো। সেই জায়গা থেকে ভারত কিন্তু এখন থেকে আর একটুকু ছাড় দেবে না বাংলাদেশকে। এটি মাথায় রেখেই বাংলাদেশের চলতে হবে। পাক ভারত উত্তেজনা নিয়ে যতই নিরপেক্ষ বিবৃতি দিন না কেন, এই যে পুশ ইনের মধ্যে ৩৬ জন রোহিঙ্গা ধরা পড়েছে, রোহিঙ্গাদের এখানে পুশ ইন করেছে। রোহিঙ্গা কারা? মিয়ানমারের রাখাইন রাজ্যের যে রোহিঙ্গা জনগোষ্ঠী, যেটি বাংলাদেশে এসছে। আমরা শুধু ভারতের সাথে উত্তেজনা বাড়াইনি, আমরা মিয়ানমারের সাথে উত্তেজনা বাড়িয়েছি। গত পরশু বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে কে কি মনে করলো কিচ্ছু যায় আসে না, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে তারা যোগাযোগ করবে। মিয়ানমার ইতিমধ্যে ঘোষণা করেছে যে আরাকান আর্মি, মিয়ানমারের রাখাইন রাজ্যে যে বিদ্রোহী গোষ্ঠীটি, তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। অথচ দেখুন বাংলাদেশের এই অর্বাচীনদের কত বড় সাহস। মিয়ানমার একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র বহির্ভূত সংগঠনের সাথে যোগাযোগ করবে। বাংলাদেশের মানুষের কতটা বিপদের মধ্যে ফেলে দিয়ে এরা চলে যাবে, কিন্তু বাংলাদেশের মানুষের যে বিপদ, এই বিপদ থেকে মুক্তির উপায় কি? এই যে ভারত থেকে পুশ ইন হচ্ছে, আরো হবে, এটি নিশ্চিত থাকুন যে আরো হবে এবং আরো নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপ আসবে। আর মিয়ানমার থেকে তো আসছে স্রোতের মতো। এই ধোঁকাবাজ ইউনূস সরকার গত রোজার মাসে, পবিত্র রোজা থেকে রোজার মুখে বললেন যে 1,80,000 রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে, মিয়ানমারে ফেরত পাঠানো হবে। কিসের 1,80,000 ফেরত পাঠানো? যে স্রোতটা এসে গেছে ইতিমধ্যেই প্রায় 1.25 লক্ষ এসে গেছে। এটা 1,80,000 ছুতে যাচ্ছে। 1,80,000 ফেরত কি পাঠাবে? 1,80,000 আরো ওদিক থেকে আসছে, আরো আসবে। রাখাইন রাজ্য খালি করে ফেলানো হচ্ছে। অর্থাৎ অবস্থাটা এমন হচ্ছে যে বাংলাদেশ যেন ডাম্পিং স্টেশন, এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের ডাম্পিং স্টেশন, ভারতের উদ্বাস্তু যারা আছে তাদের ডাম্পিং স্টেশন। আবার গতকালকে খলিলুর রহমান বলেছেন এটিও যে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তাদেরকে গ্রহণ করা হবে। অর্থাৎ আমরা একটা উদ্ভট অবস্থার মধ্যে দিয়ে আছি। মিয়ানমারের সাথে আমরা সম্পর্ক খারাপ করে ফেলেছি, আমরা ভারতের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছি। এই দুটি কিন্তু আমাদের প্রধান প্রতিবেশী ভারত, দ্বিতীয় প্রধান প্রতিবেশী অর্থাৎ বর্ডার লাগোয়া দেশ মিয়ানমার এবং ভারত। এই দুটি দেশই যদি আমাদেরকে যদি শায়েস্তা করতে চায়, আমরা কিন্তু শেষ, আমরা কিন্তু চিরে চ্যাপ্টা হয়ে যাব। অবস্থাটাই এমন। কাজেই পাক ভারত উত্তেজনা যত বাড়বে, কিংবা মিয়ানমারে আরাকান আর্মির সাথে মিয়ানমার জান্তা সরকারের যত উত্তেজনা বাড়বে, বাংলাদেশের জন্য কিন্তু ঘোর বিপদ নেমে আসছে। বাংলাদেশের মানুষ এখনো উপলব্ধি করছে কিনা বা করছে না, এটি বাংলাদেশের জন্য ভয়ানক যে বাংলাদেশ কিন্তু চিরে চ্যাপ্টা হতে যাচ্ছে। এই চিরে চ্যাপ্টা থেকে উদ্ধার পেতে হলে বাংলাদেশে নির্বাচিত সরকার প্রয়োজন, এবং সেই সরকারি প্রয়োজন পাকপন্থী জঙ্গি সরকার নয়, পাকপন্থী জঙ্গি সরকারের বাইরের সরকার। নইলে বাংলাদেশের এই পরিস্থিতি উন্নতি হবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।